এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিজ্ঞানের কোনো জটিল বিষয় নিয়ে আলোচনা করব না। আমি এই ভিডিওতে একটি গল্প বলবো, যে গল্প পরিবর্তন করে দিয়েছে বিজ্ঞানের চেহারাকেই, জন্ম দিয়েছে পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞানের মতো একটি শাখার, যা দরজা খুলে দিয়েছে এই মহাবিশ্বে। এই গল্প শুরু করার আগে একটু কল্পনার আশ্রয় নেওয়া যাক। ধরুন, আপনি কোনো এক রাতে এক কাপ চা হাতে নিয়ে ছাদে গেলেন। সেখানে নিজেরই হাতে বানানো এক যন্ত্র দিয়ে হঠাৎ এমন কিছু দেখতে পেলেন যা আপনার আগেই পৃথিবীতে কেউ দেখেনি। একটু চিন্তা করুন আপনার মনের অবস্থা। খুশিতে মাথা নষ্ট হওয়ার অবস্থা তো হবে, তাই না? ঠিক এমনই ঘটনা ঘটেছিল গ্যালিলিও গ্যালিলি নামে ইতালির একজন জ্যোতির্বিদের ক্ষেত্রে। তিনি এমন কিছু লক্ষ্য করেন যা তার আগে কেউ তার মতো করে খেয়ালই করেনি। গ্যালিলিওর গল্পে যাওয়ার আগে আমরা তার সময়ের অবস্থার একটা ধারণা নেওয়ার চেষ্টা করি। তার সময়টা ছিল 1600 শতকের একদম প্রথম দিকে। এখন যেমন আমাদের মাঝে নিউটন বা আইনস্টাইনের চিন্তাধারার প্রভাব অনেক বেশি, এমনই আগে মানুষের মাঝে অ্যারিস্টটলের প্রভাব অনেক বেশি ছিল। অ্যারিস্টটলের মতবাদের প্রভাব এমনই ছিল যে এটাকে ভুল বলা মানে সরাসরি মানুষের রোষানলে করা। জেল হতে পারে অথবা হতে পারে মৃত্যুদণ্ড। মানুষের মারাত্মক বিশ্বাস ছিল অ্যারিস্টটলের মতবাদের উপর। অ্যারিস্টটলের ধারণা ছিল অদ্ভুত। এমন ধারণা আগের সময়ের মানুষ হিসেবে করতেই পারে মানুষ। তার ধারণা ছিল আমাদের এই পৃথিবী আসলে দূষিত স্থান, কারণ এখানে মানুষ সহ সব প্রাণী মৃত্যু হয়। তাই তার কাছে পৃথিবীর বাইরের সব স্থান ছিল একদম বিশুদ্ধ। সেখানে কোনো খাত থাকতেই পারে না, সেখানে থাকতে পারে না কোনো গর্ত, কোনো গিরিখাত, সবই ছিল একদম মসৃণ। এছাড়া ওই সময়ের মানুষের একটি খুব বড় বিশ্বাস ছিল সূর্য বা অন্য সব মহাকর্ষীয় বস্তু পৃথিবীর চারদিকে ঘোরে। মানুষের এই সব বিশ্বাস একদম ওলটপালট করে দেন এই গ্যালিলিও। এবার মূল গল্পে আসা যাক। সময়টা ছিল 1609 সাল। গ্যালিলিও তখন ছিলেন ইতালির পাদুয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এখনকার মতো তখনকার দিনেও শিক্ষকদের তেমন বেশি বেতন ছিল না, তাই গ্যালিলিওকে রোজগারের অন্য রাস্তা বেছে নিতে হয়। এই রোজগারের রাস্তা খুঁজতে গিয়ে তিনি লেন্স নিয়ে চিন্তা ভাবনা শুরু করেন, কারণ অপটিক্সটা তিনি খুব ভালো পারতেন, এবং ভাবতে থাকেন এমন এক যন্ত্রের কথা যা দূরের বস্তুকে কাছে আনতে পারবে। গ্যালিলিও একদিন ইতালির ভেনিস শহরে ঘুরতে গিয়ে দেখতে পান কিছু ব্যবসায়ী উন্নত কিছু লেন্স বিক্রি করছে যা দূরের বস্তুকে বড় করে দেখায়। কিন্তু তিনি সবচেয়ে বেশি আশ্চর্য হন এটা দেখে যে কিছু ছোট ছোট টেলিস্কোপ ততদিনে বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। কারণ প্রথম ছোট টেলিস্কোপ আবিষ্কার করেন 1608 সালে জার্মান ডাচ লেন্স প্রস্তুতকারক হান্স লিপাসেই। তাই 1609 সালে গ্যালিলিওর ভেনিসে টেলিস্কোপ দেখা খুব অস্বাভাবিক বিষয় নয়। গ্যালিলিও আর কাল বিলম্ব করলেন না। তিনি তার মনের মধ্যে থাকা শক্তিশালী টেলিস্কোপ বানানোর কাজে লেগে গেলেন। তার বানানো টেলিস্কোপের বিবর্ধন ক্ষমতা ছিল প্রায় 3 গুণ, আর এতে ছিল প্ল্যানো কনভেক্স লেন্স যার ব্যাস ছিল 1.5 ইঞ্চি বা 37 মিলিমিটার। গ্যালিলিও এটি বানানোর পরপরই তা বাজারজাত করার পরিকল্পনা করেন। সেজন্য তিনি চিন্তা করেন টেলিস্কোপটির ক্ষমতা শহরের গণ্যমান্য ব্যক্তিদের দেখানো। তাই তিনি তার টেলিস্কোপ ডজি অফ ভেনিসকে দেখানোর সিদ্ধান্ত নেন। ওকে, ডজি অফ ভেনিস আসলে কি? ডজি অফ ভেনিস হলো ভেনিসের সেই সময়ের সর্বোচ্চ কর্মকর্তা। একে অনেকটা ডিউক পদমর্যাদার বলা যেতে পারে, বা সোজা বাংলায় বলতে পারেন যে ভেনিসের রাজা। 15 আগস্ট 1609 সালে গ্যালিলিও তখনকার ভেনিসের ডজেই লিওনার্দো দোনাটো এবং তার কর্মকর্তাদের ভেনিসের সবচেয়ে উঁচু ইমারত ক্যাম্পেনাইল ইন ভেনিসে তার টেলিস্কোপ প্রদর্শনের ব্যবস্থা করেন। তার প্রথম টেলিস্কোপের বিবর্ধন ক্ষমতা 3 গুণ হলেও তিনি যেটা দেখিয়েছিলেন সেটার বিবর্ধন ক্ষমতা ছিল প্রায় 8 গুণ। ভেনিসের কর্মকর্তারা এই টেলিস্কোপের সামরিক গুরুত্ব বুঝতে পারেন। তারা বুঝতে পারেন যে এই টেলিস্কোপের সাহায্যে খুব সহজেই দূরে থাকা শত্রু জাহাজকে দেখতে পাওয়া যাবে। তাই তারা এটা কেনার সিদ্ধান্ত নেন। এই ঘটনার পর গ্যালিলিওর আর্থিক অবস্থা ভালো হয়ে যায়। এত কিছু হলেও এই টেলিস্কোপের আসল কাজ তখনও বাকি ছিল। এই টেলিস্কোপ দিয়ে আসল ঘটনা ঘটে 30 নভেম্বর 1609 সালে। ওই দিন রাতে গ্যালিলিও তার টেলিস্কোপ ক্যাথলিক চার্চ ভ্যাসিনিয়া অফ সেন্ট অ্যান্থনিয়ের চূড়ার দিকে তাক করেন। তারপর তিনি তার টেলিস্কোপ একটু উপরে থাকা চাঁদের দিকে ধরেন, আর এতেই তিনি যা দেখতে পান তা এর আগে কেউ দেখেনি। তিনি দেখতে পান চাঁদ তেমন নয় যেমনটা তখনকার মানুষ বিশ্বাস করত। গ্যালিলিও চাঁদের পর্যবেক্ষণ করতে থাকেন। তিনি লক্ষ্য করেন চাঁদের ছায়ায় এক অদ্ভুত পরিবর্তন হয়। চাঁদের টার্মিনেটর লাইন
টার্মিনেটর লাইন হলো চাঁদের অন্ধকার পৃষ্ঠ এবং আলোকিত পৃষ্ঠের মাঝের লাইন। এই টার্মিনেটর লাইনের পরিবর্তনের সাথে সাথে তার পাশে থাকা ছোট ছোট ছায়াগুলোরও পরিবর্তন হয়। কিন্তু চাঁদ যদি মসৃণই হয় তাহলে এই ছায়ার তো পরিবর্তন হওয়ার কথাই নয়। তিনি লক্ষ্য করেন চাঁদের ছায়া সূর্যের আলোর কোণের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। সূর্যের আলোর পরিবর্তনের সাথে সাথে ছায়া মোটা বা চিকন হচ্ছে। এই ঘটনা আমাদের পৃথিবীতে ছায়ার ক্ষেত্রে হয়। তো তিনি বুঝতে পারেন চাঁদ কোনো বিশুদ্ধ বা মসৃণ স্থান নয়, এতে পাহাড় গিরিখাত সবই আছে, যার ফলে এই ছায়া উৎপন্ন হচ্ছে। তার এই পর্যবেক্ষণ সরাসরি অ্যারিস্টটলের মতবাদের বিরুদ্ধে ছিল। এছাড়া তিনি বৃহস্পতি গ্রহের 4টি উপগ্রহ দেখতে পান যা বৃহস্পতিকে কেন্দ্র করে ঘুরছিল, যা প্রমাণ করে সব মহাজাগতিক বস্তু পৃথিবীকে প্রদক্ষিণ করে না। গ্যালিলিও তার সকল পর্যবেক্ষণ তার বই সাইডেরিয়াস নানসিয়াসে প্রকাশ করেন। এখানে একটি কথা জানা থাকা দরকার। গ্যালিলিওকে প্রথম মহাকাশ পর্যবেক্ষণ বলা হলেও তার আগে চাঁদকে পর্যবেক্ষণ করেছিলেন ইংরেজ জ্যোতির্বিদ থমাস হ্যারট। কিন্তু হ্যারটের পর্যবেক্ষণ প্রকাশের আগে গ্যালিলিও তার বই প্রকাশ করেন। যদিও চাঁদের সবচেয়ে ভালো ম্যাপ প্রথম তৈরি করেনি হ্যারটই। আমরা গ্যালিলিওতেই ফিরে আসি। গ্যালিলিওর বই যে সবার এত বছরের বিশ্বাসে আঘাত হানে তা বলাই বাহুল্য, যার ফল তা খুব একটা ভালো হয়নি। গ্যালিলিওকে এই জন্য চরম মূল্য দিতে হয়েছে। এই ঘটনা অন্য কোনো দিন হয়তো বলবো, অন্য কোনো ভিডিওতে। কিন্তু গ্যালিলিওর এই গল্প এক নতুন জ্যোতির্বিজ্ঞানের শাখার জন্ম দেয়, যা হলো পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞান। তার ওই মহাবিশ্ব দেখা আজকে আমাদের ভয়াবহ বিগ বাজেটের জেমস ওয়েব টেলিস্কোপের মহাবিশ্ব দেখার রাস্তাকেই তৈরি করে দিয়েছিল। এই রাস্তা খুলে দেয় মহাবিশ্বের এক অপার রহস্যের দরজা। তাই বলা যায় 30 নভেম্বর 1609 সাল ছিল জ্যোতির্বিজ্ঞানের এক ভাগ্য পরিবর্তনের সময়। এটাই হয়তো বা আমার এই চ্যানেলের শেষ ভিডিও। আমি হয়তো আর এই চ্যানেলে কোনো ভিডিও দিব না, কিন্তু আমি আবার ফিরে আসব কোনো না কোনোভাবে। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। চ্যানেলটা ভালোভাবে চলেনি, আমি আবার নতুন করে ভিডিও বানানোর চেষ্টা করব। নতুন করে নতুন কোনো চ্যানেলে নতুন নতুন গল্প নিয়ে আমি আবার চলে আসব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।